ম্যাডাম, এটা আমার পুরো উপার্জন, এটা জমা করে দিন। এই ছেলে, সত্যি সত্যি বল, এই টাকা চুরি করে এনেছি তাই না? না ম্যাডাম, আমি কিচ্ছু চুরি করিনি। এই টাকা আমি কঠোর পরিশ্রমে উপার্জন করেছি। নিজের অবস্থা দেখেছিস? আমি এখনই পুলিশ ডাকছি। নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে এনেছিস। যদি তুমি পুলিশ ডাকো, একদিন তোমার চাকরি চলে যাবে। তোদের মতো কতজনই তো এখানে আসে, বুঝেছিস? সে জানতই না যে শিশুটাকে আজ সে তাড়িয়ে দিচ্ছে একদিন সেই শিশুই এই ব্যাংকের ভাগ্য বদলে দেবে। সেদিন সন্ধ্যায় ঠাকুমার চোখে আর জল থামছিল না। 12 বছরের রবি তার বুকে মুখ গুজে হাউমাউ করে কাঁদছিল। ঠাকুমা, আমি আর কখনো ব্যাংকে যাব না, ওরা আমাকে আবার মারবে। ঠাকুমার কিছু বলার ভাষা ছিল না। তার বুঝতে কষ্ট হচ্ছিল একটা নিষ্পাপ শিশুর সঙ্গে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। ব্যাংকের ভেতরে যা ঘটেছিল তা তাদের কল্পনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সবকিছু শুরু হয়েছিল সেই সকালেই। ঠাকুমা আর রবি অল্প কিছু টাকা জমা দিতে গিয়েছিলেন কলকাতার এক নামী ব্যাংকে। কাউন্টারে বসে থাকা 2 মহিলা কর্মচারীর চোখ পড়তেই প্রথমজন ফিসফিস করে বলল, এই ছেলেটা এখানে কেন এসেছে? দ্বিতীয়জন হেসে উত্তর দিল, নিশ্চয়ই ভিক্ষে করতে এসেছে, না হয় চুরি করার মতলব। দুজনেই হেসে ওঠে। কাপড় চোপড় দেখেই তো তাই মনে হচ্ছে। তারা জানতো না যে ছেলেটাকে তারা নিয়ে ঠাট্টা করছে ভবিষ্যতে সেই ছেলেই তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। রবির চোখে জল এসে গেল। ঠাকুমা, ওরা আমার উপর রেগে আছে কেন? আমি তো কিছু করিনি। ঠিক তখনই এক মহিলা কর্মচারী গলা চড়িয়ে বলল, এই ছোট, তুই এখানে কেন এসেছিস? তোর কাছে এত টাকা এলো কোথা থেকে? ব্যাংকের গার্ড এগিয়ে এসে রবিকে ধাক্কা দিল। এখানে বড়লোক মানুষ আসে, তোদের মতো গরিব ছেলেদের এখানে কোনো জায়গা নেই। রবি হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগলো। পুরো ব্যাংক হল ঘর এই দৃশ্য দেখছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ কিছু বলল না, কেউ প্রতিবাদ করল না। রবি পিছিয়ে গিয়ে ঠাকুমার আড়ালে লুকিয়ে পড়ল। ঠাকুমা, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে, কাঁদতে কাঁদতে বলল সে। ঠাকুমা কাপা হাতে তার পুরনো মানিব্যাগটা বের করলেন। ভেতরে ছিল কয়েকটা গুনা নোট। বাবু, আমাদের কাছে টাকা আছে, আমরা শুধু জমা করতে এসেছি। মহিলা কর্মচারী মানিব্যাগটা দেখে হেসে উঠল। এগুলো কি? এত অল্প টাকা নিয়ে আবার ব্যাংকে চলে এসেছে। ঠিক সেই সময় ব্যাংকের এক কোণে বসে থাকা একজন লোক চুপচাপ নিজের মোবাইলটা বের করলেন। তার নাম সৌরভ মুখোপাধ্যায়। তিনি একজন স্থানীয় সাংবাদিক। নিজের কাজে ব্যাংকে এসেছিলেন, কিন্তু যা দেখলেন তা উপেক্ষা করতে পারলেন না। এটা ভুল, ভীষণ ভুল, তিনি মনে মনে বললেন এবং নীরবে পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগলেন। রবির গলা শুকিয়ে আসছিল। সে ঠাকুমার হাত টেনে বলল, ঠাকুমা, আমার জল চাই। ঠাকুমা পাশে রাখা জলের কলসটার দিকে ইশারা করলেন। ওখানে জল আছে বাবা। কিন্তু রবি এক পা এগোতেই গার্ড তাকে থামিয়ে দিল। এই দাঁড়া, এই জল তোদের মতো ছেলেদের জন্য নয়, এটা গ্রাহকদের জন্য, কোথাও গিয়ে খা। শেষ পর্যন্ত ঠাকুমা রবির হাত ধরে বললেন, চল বাবা, এখান থেকে চলে যাই। রবি কাঁদতে কাঁদতে ঠাকুমার সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে সৌরভও বাইরে এলেন এবং তাদের কাছে এগিয়ে গেলেন। কাকিমা, আমার নাম সৌরভ মুখোপাধ্যায়, আমি একজন সাংবাদিক। ভেতরে যা হলো সেটা একেবারেই অন্যায়। আমি কি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি? ঠাকুমা কাপা গলায় বললেন, বাবা, আমরা তো কোনো দোষ করিনি, আমরা শুধু টাকা জমা দিতে এসেছিলাম। সৌরভ সম্মানের সঙ্গে বললেন, আপনি যদি অনুমতি দেন, আমি আজ সন্ধ্যায় আপনার বাড়িতে এসে পুরো ঘটনাটা বিস্তারিত জানতে চাই। মানুষের এই সত্যটা জানা দরকার। ঠাকুমা তাকে তাদের ঝুপড়ির ঠিকানা দিয়ে দিলেন। সন্ধ্যায় সৌরভ ক্যামেরা আর রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে তাদের ছোট্ট ঘরে পৌঁছলেন। রবি এক কোণে চুপচাপ বসেছিল, চোখে তখনও দিনের ভয় জমে আছে। সৌরভ ধীরে এসে তার পাশে বসলেন। রবি, ব্যাংকে ঠিক কি হয়েছিল বলবি? রবি নিচু গলায় বলল, কাকু, ওরা আমাকে চোর বলছিল, ধাক্কাও দিয়েছে, আমি তো কিছুই ভুল করিনি। এই কথা শুনে সৌরভের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ক্যামেরা অন করলেন এবং রবির কথাগুলো রেকর্ড করতে লাগলেন। এরপর ঠাকুমাও নিজের গল্প বললেন। বাবা, আজ থেকে প্রায় 10 বছর আগে এই ছেলেটাকে আমি বাস স্ট্যান্ডে পেয়েছিলাম। খুব ছোট ছিল, কাজ ছিল, কেউ নিতে আসেনি। তারপর থেকে ও আমার সঙ্গেই আছে। সৌরভ জিজ্ঞেস করলেন, আপনি কি তখন পুলিশে খবর দিয়েছিলেন? ঠাকুমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, দিয়েছিলাম, কিন্তু কিছুই জানা যায়নি। কথার ফাঁকে ফাঁকে ঠাকুমা নিজের অসুস্থতার কথাও বললেন। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, না করলে খুব বিপদ হতে পারে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। সেই আশাতেই আজ ব্যাংকে গিয়েছিলাম, হয়তো কোনো লোনের ব্যবস্থা হবে। সৌরভ তাদের পুরো গল্পটাই মন দিয়ে রেকর্ড করলেন। সেদিন রাতে বাড়ি ফিরে সৌরভ এক মুহূর্ত বিশ্রাম নেননি। সারা রাত ধরে তিনি ভিডিও এডিট করলেন। ব্যাংকের ঘটনার ফুটেজের সঙ্গে জুড়ে দিলেন রবির কথা আর ঠাকুমার সাক্ষাৎকার। ভিডিওর শিরোনাম দিলেন, 12 বছরের একটি শিশুকে ব্যাংকে চোর বলা হলো, এটাই কি আমাদের ব্যাংকিং ব্যবস্থা? ভিডিওটি তিনি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করলেন।
সঙ্গে লিখলেন, এই ঘটনা প্রমাণ করে আজও আমাদের সমাজে গরিব মানুষদের মানুষ নয় সন্দেহের চোখে দেখা হয়। ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ শেয়ার করতে লাগলো। মিডিয়ার ক্যামেরা প্রস্তুত হয়ে গেল, হেডলাইন তৈরি হয়ে গেল। চারদিকে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, আমাদের ব্যাংকগুলো কি সত্যি এমন? সাধারণ বা গরিব মানুষদের সঙ্গে কি এমনই ব্যবহার করা হয়? ঠাকুমা অনেক চেষ্টা করলেন রবিকে বোঝাতে, বাবা, সব জায়গায় খারাপ মানুষ থাকে না, কিছু মানুষ ভুল করে, কিন্তু পুরো দুনিয়া একরকম নয়। কিন্তু রবির ছোট্ট মন তখন এত বড় সত্য বোঝার জন্য প্রস্তুত ছিল না। তার মনে শুধু একটা ছবি গেঁথে গিয়েছিল, ব্যাংক মানে ভয়ের জায়গা, যেখানে মানুষ ধমকায়, ভয় দেখায় আর কাঁদায়। এদিকে ঠাকুমার শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন যে অপারেশন এখনই করতে হবে, না হলে পরিস্থিতি খুব গুরুতর হয়ে যাবে। অপারেশনের খরচ শুনে ঠাকুমার শ্বাস আটকে এসেছিল। এত টাকা তাদের কোথায়? সেই আশাতেই তো রবিকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন, কিন্তু সেখানে যা হলো তাতে তার সব সাহস ভেঙে গেল। সেই রাতে ঠাকুমা বললেন, আর চিকিৎসা করাবো না বাবা। রবি কিছুই বুঝতে পারল না, সে শুধু দেখছিল তার ঠাকুমা খুব দুঃখী আর ভীষণ কষ্টে আছে। ঠিক সেই সময় 1000 কিলোমিটার দূরে কলকাতার এক বিলাসবহুল হোটেলের ঘরে বসে ব্যাংকের মালিক অনির্বাণ মেহতা নিজের ফোন দেখছিলেন। হঠাৎ সেই ভাইরাল ভিডিওটি তার স্ক্রিনে ভেসে উঠল। প্রথমে তিনি গুরুত্ব দিলেন না, ভাবলেন অন্য কোনো ব্যাংকের ঘটনা হবে। কিন্তু ভিডিও যত এগোতে লাগলো তার মুখ তত কঠিন হয়ে উঠল। এটা তো তারই ব্যাংক, কাউন্টারে বসে থাকা মহিলারা তারই কর্মী, একটা ছোট্ট শিশুর সঙ্গে এমন ব্যবহার। তিনি নিজেকে বললেন, এটা শুধু ব্যাংকের বদনাম নয়, এটা মানবতার অপমান। একজন বাবা হিসেবে তার বুকটা আরো ভারী হয়ে উঠল। কিন্তু আসল ধাক্কাটা এলো তখনই যখন ভিডিওতে তিনি ঠাকুমার কথাগুলো শুনলেন। এই ছেলেটাকে আমি বাসস্ট্যান্ডে পেয়েছিলাম, অনির্বাণের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সেই বাসস্ট্যান্ড, সেই তারিখ, সেই সময়, ঠিক সেই জায়গা যেখানে বহু বছর আগে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছিল। চোখ দুটো জলে ভরে উঠল তার। এই এত বছরে তিনি পুলিশ, প্রাইভেট ডিটেকটিভ, মিডিয়া সব চেষ্টা করে দেখেছেন, কিন্তু কোথাও কোনো সূত্র মেলেনি। আর আজ এই ভিডিওতে প্রথমবার যেন আশার একটা ক্ষীণ আলো দেখতে পেলেন। এক মুহূর্ত দেরি না করে তিনি তার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ, ব্যাংকের সিনিয়র ম্যানেজার সৌম্য সেনকে ফোন করলেন। সৌম্য, আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, এই মুহূর্তেই সেখানে পৌঁছবে, এটা ভীষণ জরুরি। সৌম্য কোনো প্রশ্ন করলেন না, ব্যাংকের সব কাজ ফেলে সঙ্গে সঙ্গে সেই ঠিকানার দিকে রওনা দিলেন। যখন সৌম্য ঠাকুমার ঝুপড়ির সামনে পৌঁছালেন তার বুকটা কেঁপে উঠল। একটা ছোট্ট ঝুপড়ি, ভেতরে অসুস্থ ঠাকুমা আর পাশে বসে থাকা রবি। সৌম্য খুব নরম গলায় কথা শুরু করলেন। ঠাকুমা বললেন, আমি বাস স্ট্যান্ডে বসেছিলাম, হঠাৎ এই ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে দাঁড়ায়। নিজের নাম পর্যন্ত বলতে পারছিল না, শুধু কাঁদছিল। মনটা গলে গেল, ওকে ফেলে যেতে পারিনি। তিনি জানালেন, পুলিশে অভিযোগও করেছিলাম, কিন্তু কেউ আর খোঁজ নিতে আসেনি। সময় কেটে গেল, অজান্তেই রবি আমার পুরো পৃথিবী হয়ে উঠল। সব কথা শোনার পর সৌম্য সঙ্গে সঙ্গে অনির্বাণ মেহতাকে ফোন করলেন। স্যার, পরিস্থিতি খুব খারাপ, ঠাকুমার অবস্থা ভীষণ গুরুতর, এক মুহূর্ত দেরি হলেই বিপদ হতে পারে। আর আপনি যে তারিখ, সময় আর জায়গার কথা বলেছিলেন সবকিছু হুবহু মিলছে। ওপাশে অনির্বাণ কয়েক সেকেন্ড চুপ করে গেলেন। মনের ভেতরে একদিকে আশার আলো, অন্যদিকে ভয়। কোথাও এটা শুধুই কাকতালীয় না তো? নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, কোনো ঝুঁকি নেব না। ঠাকুমা আর শিশুটিকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাও, চিকিৎসায় কোনো ঘাটতি চলবে না, খরচের কথা ভাববে না, সব আমি দেখব। সৌম্য এক মুহূর্তও নষ্ট করলেন না, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলেন। ঠাকুমা আর রবিকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছালেন। রবি সবকিছু দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। সৌম্য তাকে পাশে বসালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না বাবা, ঠাকুমা ঠিক হয়ে যাবে। এদিকে অনির্বাণ মেহতা তার বিদেশ সফর মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। ফ্লাইটে বসে তার মাথায় শুধু একটাই প্রশ্ন, এটা কি সত্যিই আমার ছেলে হতে পারে? পরদিনই তিনি ভারতে পৌঁছালেন এবং সরাসরি হাসপাতালে চলে এলেন। যেই না তার চোখ পড়ল রবির ওপর, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। ছেলেটার মুখে তিনি নিজের স্ত্রীর ছায়া দেখতে পেলেন। একই চোখ, একই নিষ্পাপ দৃষ্টি। হৃদয় বলছিল এই সে, কিন্তু মস্তিষ্ক প্রমাণ চাইছিল। তিনি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, আমি ডিএনএ টেস্ট করাতে চাই। ডাক্তার জানালেন, রিপোর্ট আসতে কয়েকদিন লাগবে। অনির্বাণ শান্ত গলায় বললেন, আমি বছরের পর বছর অপেক্ষা করেছি, আর কয়েকদিন অপেক্ষা করতে পারবো। এর মধ্যেই ঠাকুমার অপারেশন সফলভাবে সম্পন্ন হলো। জ্ঞান ফিরে পেতেই ঠাকুমা বিস্মিত হয়ে বললেন, আমি এখানে, এটা কোথায়? সৌম্য হালকা হাসি নিয়ে বললেন, একজন ভালো মানুষ আপনাকে এখানে নিয়ে এসেছেন। আপনার চিকিৎসা করানো হয়েছে, এটুকু শুধু বুঝে নিন।
অন্যদিকে ব্যাংকের বাইরে তখন কার্যত ঝড় বয়ে যাচ্ছে। মিডিয়ার ভিড়, একের পর এক প্রশ্ন। এটাই কি আমাদের ব্যাংকের মানবিকতা? গরিব মানুষের সঙ্গে কি এভাবেই ব্যবহার করা হয়? যে দুজন মহিলা কর্মচারী আর সেই গার্ড রবির সঙ্গে দুর্ব্যবহার করেছিল, তারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছিল। তারা বুঝে গিয়েছিল একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। বাকি স্টাফরাও আশ্বস্তিতে ছিল। পুরো ব্যাংকের ভাবমূর্তি দড়ির ওপর ঝুলছিল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল বয়কটের ডাক। হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল। কয়েকদিন পর ডিএনএ রিপোর্ট এসে গেল। ডাক্তার রিপোর্টটা অনির্বাণ মেহতার হাতে তুলে দিলেন। যেই না তিনি কাগজটা খুললেন, চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। রবি তারই ছেলে। বছরের পর বছর ধরে চলা খোঁজ আজ শেষ হয়ে গেল। অনির্বাণ রবিকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘ সময় ধরে কাঁদতে লাগলেন। রবি কিছুই বুঝতে পারছিল না। সে শুধু জানতো এই মানুষগুলোর জন্যই ঠাকুমা বেঁচে আছেন। যখন ঠাকুমা পুরো সত্যটা জানলেন, তার চোখও জলে ভরে উঠল। অনির্বাণ ধীরে ঠাকুমার হাত ধরে বললেন, আপনি আমার ছেলেকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আজ থেকে আপনি শুধু ওর নন, আমারও মা। আর সেই মুহূর্তেই অনির্বাণ নিজের মনে আরেকটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন। এবার শুধু নিজের ছেলেকে নয়, মানবিকতাকেও ন্যায় বিচার দিতে হবে। এই ব্যাংক আর শুধু টাকার লেনদেনের জায়গা হবে না, এটা হবে ন্যায় আর অনুভূতির এক উদাহরণ। অনির্বাণ খুব স্নেহভরে রবিকে বললেন, বাবা, তোমাকে আবার একবার ব্যাংকে যেতে হবে। এটা শুনেই রবি ভয় পেয়ে গেল। না বাবা, ওখানে গেলে ওরা আমাকে আবার মারবে, বকবে। অনির্বাণ হাসি মুখে বললেন, ভয় পাস না বাবা, এখন তুমি একা নও, তোমার বাবা তোমার সঙ্গে আছে। আর যে ব্যাংকটাকে তুমি ভয় পাও, ওটাই আমাদের নিজের ব্যাংক। রবি হতভম্ব হয়ে গেল। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছিল না। বাবা, যে ব্যাংক আমাকে চোর ভেবেছিল, যে লোকগুলো আমাকে কাঁদিয়েছিল, ওটা আপনার ব্যাংক কিভাবে হতে পারে? তখন অনির্বাণ তাকে পুরো সত্যিটা বুঝিয়ে বললেন, বাবা, সব জায়গায় ভালো মানুষ থাকে, আবার খারাপ মানুষও থাকে। কিছু মানুষের ভুল মানসিকতার জন্য পুরো ব্যবস্থা খারাপ হয়ে যায় না, কিন্তু যারা ভুল করে তাদের শিক্ষা দেওয়াটা খুব দরকার। পরদিন ব্যাংকের পরিবেশ একেবারেই বদলে গিয়েছিল। অনির্বাণ নিজের ছেলে রবিকে সঙ্গে নিয়ে ব্যাংকে ঢুকলেন। রবির হাতে ছিল একটা বড় ব্যাগ, এত ভারী যে ঠিকমতো ধরতেও কষ্ট হচ্ছিল। ব্যাগের ভেতরই ছিল প্রচুর টাকা। অনির্বাণ নিজেই দিয়েছিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য। রবি ব্যাংকের ভেতরে ঢুকতেই সবার চোখ তার দিকেই চলে গেল। এই তো সেই ছেলে যার ভিডিও ভাইরাল হয়েছিল। রবি থামল না, সোজা সেই কাউন্টারে গিয়ে দাঁড়ালো যেখানে সেদিন ওই দুই মহিলা কর্মচারী আর গার্ড রবির সঙ্গে দুর্ব্যবহার করেছিল। সে ব্যাগ খুলে সব টাকা কাউন্টারের ওপর ঢেলে দিল। নোটের পাহাড় দেখে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল। রবি বলল, আপনারা বলেছিলেন আমি চুরি করতে এসেছি, বলেছিলেন আমার ক্ষমতা নেই এখানে টাকা জমা দেওয়ার। দেখুন, আজ আমি টাকা নিয়ে এসেছি, এবার জমা নিন। দুই মহিলা কর্মচারী আর গার্ডের মুখ সাদা হয়ে গেল। তারা বুঝে গিয়েছিল এবার আর রেহাই নেই। ঠিক সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন অনির্বাণ মেহতা। গম্ভীর গলায় তিনি ঘোষণা করলেন, সব কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করছি, এই শিশুটি রবি আমার ছেলে, আর যারা এর সঙ্গে দুর্ব্যবহার করেছিল এই মুহূর্ত থেকে তারা চাকরি থেকে বরখাস্ত। তিনি কঠোর স্বরে বললেন, যারা একটা নিষ্পাপ শিশুর সঙ্গে মানবিকতা ভুলে যেতে পারে, তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয়। চারপাশে স্তব্ধতা নেমে এলো। যাকে সবাই গরিব অসহায় একটা ছেলে ভেবেছিল, সে যে ব্যাংকের মালিকের ছেলে। অনির্বাণ সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডাকলেন। ওই তিনজনকে ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এই খবর মুহূর্তের মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা রিপোর্টার আর ক্যামেরাগুলো সবকিছু লাইভ রেকর্ড করছিল। নিউজ চ্যানেলগুলোতে শুরু হয়ে গেল ব্রেকিং নিউজ। ভাইরাল ভিডিওর শিশুটি আসলে ব্যাংক মালিকের ছেলে। সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলল এটা কর্মফলের ফল, কেউ বলল এটা নিছক ভাগ্যের খেলা। তবে একটা বিষয়ে সবাই একমত ছিল, ভুল কাজের পরিণতি কখনোই ভালো হয় না। ব্যাংকের সিনিয়র ম্যানেজার সৌম্য সেনের চোখ ভিজে উঠেছিল। তিনি জানতেন ছেলেকে হারিয়ে অনির্বাণ মেহতা কতটা কষ্টে দিন কাটিয়েছেন। আজ ভাগ্য যেন সবকিছু একসঙ্গে ফিরিয়ে দিয়েছে। এরপর অনির্বাণ মেহতা কলকাতার এক শান্ত সুন্দর এলাকায় একটি বড় আর স্বস্তির বাড়ি কিনলেন, যেখানে তিনজন মানুষ নিশ্চিন্তে থাকতে পারেন। রবির জন্য ঠিক করা হলো একটি ভালো স্কুল। ঠাকুমার জন্য রাখা হলো বাড়িতেই একজন অভিজ্ঞ নার্স। জীবন অবশেষে তাদের ক্ষতগুলোর উপর মলম লাগিয়ে দিয়েছিল। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আরেকটা নতুন গল্প নিয়ে।